এদিকে আনায়া সম্পূর্ণ ধ্যানে না থাকলেও বিষয়টি তার জন্য যথেষ্ট কষ্টদায়ক ছিল। যদিও কেনি স্যুপে কোনো প্রকার ঝাল ছাড়াই বানিয়েছে, তবু প্রতিবার তা মুখে দেওয়ার পর যেন ঠোঁটসহ মুখের ভেতরে ক্ষতপূর্ণ অংশগুলোই বিষাক্ততায় বিষিয়ে দিয়েছে, যেটা কিনা তার প্রচণ্ড জ্বরের মাঝে নতুন তিক্ততার স্বাদ। তবে কেনিতের এত জোরাজোরিতে সে সামান্য বাধাটুকু দেওয়ার মতো পরিস্থিতিতেও ছিল না। অবশেষে কেনিত বহু চেষ্টার পর আনায়াকে সম্পূর্ণটা না হলেও অর্ধেক স্যুপ খাইয়ে দিতে পেরেই স্থির হয়েছে। কেনিতের জীবনের সকল অসাধ্য সাধন একপাশে, আর আজকে এই যুদ্ধ যেন আরেক পাশে স্থান পেয়েছে। খাবার খাওয়ানো শেষে আনায়াকে সযত্নে পানি খাইয়ে দেওয়ার পাশাপাশি কিছু জ্বরসহ ব্যথার ওষুধ খাইয়ে দিল। এরপর আনায়াকে শুইয়ে দিয়ে কম্বল দিয়ে ওকে সম্পূর্ণরূপে পেঁচিয়ে ঢেকে দিল। নিজের এহেন অক্লান্ত পরিশ্রমের পর কেনিত বিছানায় থাকা আয়নার পাশে দাঁড়িয়ে বলতে থাকলো, এ যেন মরার উপর খরা, কিন্তু এটাকে এখন আমি করবটা কি? এটুকু বলেই কেনিত দীর্ঘশ্বাস ফেলল। তবে মুহূর্তেই খেয়াল করলো যে আয়নাকে এভাবে কম্বল দিয়ে জড়িয়ে দেওয়ার পরও সে অনবরত কেঁপে চলেছে। কেনিত খানিকটা চিন্তিত আর বিরক্তির সুরে মনে মনে ভাবল। এত কিছুর পরও এর কাঁপাকাঁপি যায় না? তবে পুনরায় সে ভাবল যে ওর ঠান্ডা হয়তো একটু বেশি করছে। জ্বরটা যেহেতু বেশি, সেক্ষেত্রে ঠান্ডাটাও হয়তো বেশি। আর কেনিত তো বোকার মতো জ্বরটাও মাপেনি। এহেন আহামুকের মতো কাজকর্ম কেন করছে কে জানে। নিজের কাজকর্মে এখন সে নিজেই বিরক্ত। কেনিত এবার দুটো থার্মোমিটার খুঁজে এনে আনায়ার পাশে বসল। এরপর শুয়ে থাকা অবস্থাতেই থার্মোমিটারের জ্বর মাপতেই কেনিত আশ্চর্য হলো। পুরো 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গিয়েছে। ঔষধ খাইয়েছে, কিন্তু তাতে কাজ হতে দেরি হবে। আপাতত উপায় হলো জলপট্টি দিয়ে জ্বর কমানো। কেনিত তড়িঘড়ি করে একটা বাটিতে কিছু পানি আর একটা ছোট পরিষ্কার কাপড় নিয়ে এলো। এরপর আনায়ার পাশে বসে কাপড়টুকু সুন্দরভাবে ভাঁজ করে ভিজিয়ে আনায়ার কপালে রাখল। এভাবে কিছুক্ষণ সময় পর পর একইভাবে কাপড় ভিজিয়ে ভিজিয়ে আনায়ার মাথায় জলপট্টি দিতে থাকলো কেনিত। রাত যথেষ্ট হয়েছে, কিন্তু কেনিতের চোখে এখন আর ঘুম নেই। সযত্নে সে নিজের কাজ করেছে। কিছুক্ষণ পর পর জ্বর কমেছে কিনা তা দেখায় আনায়ার গাল আর কপালে হাত রাখছে। এভাবে একটা সময় পর আনায়ার জ্বর খানিকটা কমে এলে আর আনায়ার কম্পন থেমে যাওয়ার পর কেনিত স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এখন অবশ্য তার নিজেরও অনেক বেশি ঘুম পাচ্ছে। খাটাখাটুনি যথেষ্ট করেছে, সঙ্গে রাত এখন গভীর। কেনিত আনায়ার পাশে সরাসরি শুয়ে পড়ল, খানিকটা কম্বলের উপরে। এরপর আনায়ার থেকে উল্টো ফিরতে গিয়ে আচমকা আনায়ার দিকে ঘুরে কাত হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ কপাল কুঁচকে কী সব যেন ভাবতে ভাবতে আনায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। এখন এসে কোথায় যেন তার অনুশোচনা হচ্ছে যে সে আনায়ার ঠিক কী বাজে হালটাই না করেছে। তবে সে অনুশোচনা কেনিত অগ্রাহ্য করে উড়িয়ে দিল। তবে এমন বিধ্বস্ত ঠোঁটটায় একবার হাত বুলানোর ইচ্ছে জাগল। যথারীতি কেনিত খানিকটা ঠোঁট ভিজিয়ে আনায়ার ঠোঁটে আঙুল ছোঁয়াতেই হাত বাড়ালো। কেনিতের কাজকর্মে মনে হচ্ছে যেন সে কোনো অসাধ্য সাধন করতে যাচ্ছে। তবে কেনিতের এই অসাধ্য সাধনও আর এই মুহূর্তে হলো না। আচমকা কি ভেবে নিমেষেই আঙুল ছোঁয়াতে গিয়েও হাত ছড়িয়ে নিজের কাছে আনলো এবং কাছ থেকে সোজা চিত হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কিঞ্চিত ঢোক গেল। এসব কি হচ্ছে তার সাথে? কেনিত নিজেও বুঝতে পারছে না। একটু আগেই আনায়ার সর্বত্রে নিজের অস্তিত্ব মিশিয়ে দিয়েছে সে, অথচ এখন আনায়াকে ছুতেই এত সংকোচ। কেনিত যেন নিজের অস্তিত্ব নিজেই হারিয়ে ফেলেছে। সে নিজেই নিজেকে বুঝতে পারছে না। কিছুক্ষণ একধানে উপরের দিকে তাকিয়ে থাকার পর কেনিত আনায়ার দিকে ঘাড় কাত করে তাকিয়ে দেখল আনায়ার গভীর ঘুমে আচ্ছন্ন এখন। এরই মাঝে কেনিত আনায়ার দিকে তাকিয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নেওয়ার পর আচমকা পিঠের নিচ থেকে কম্বল সরিয়ে ভেতরে ঢুকে পড়ল। অতঃপর আনায়ার একদম নিকটে গিয়ে কেনিত আনায়ার মতোই গুটিসুটি হয়ে শুয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। বর্তমানে আনায়ার তীব্র গরম নিঃশ্বাস কেনিতের চিবুকে গিয়ে পড়ছে। এদিকে কেনিতের নিঃশ্বাস হঠাৎ বন্ধ হওয়ার উপক্রম। গলাও শুকিয়ে যাচ্ছে, সঙ্গে অত্যাধিক উষ্ণতায় অস্থির লাগছে।
একদিকে এসি বন্ধ, সঙ্গে কম্বলের নিচে অতিরিক্ত উষ্ণ তাপমাত্রার আনায়ার সংস্পর্শে ঘেঁষে রয়েছে। এছাড়া ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা আনায়ার ঠোঁট জোড়ায় কিছু একটা যেন করার স্বাদ জেগে উঠল। কিন্তু সেই স্বাদের কথা চিন্তা করেই কেনিত পুনরায় ঢোক গিলল। পরবর্তী আবার কি যেন ভেবে আনায়ার আরেকটু কাছে ঘেঁষল এবং যতটা পারল আলতোভাবে আনায়াকে নিজের বলিষ্ঠ হাতের দরুন পেঁচিয়ে নিজের কাছে টানল। কেনিত যেন আরেকটু ঘাবড়ে গিয়েছে। নিজের উন্মুক্ত দেহের দিকে আনায়ার উষ্ণ দেহকে টেনে যেন আরও বেশি বিপাকে পড়ে গিয়েছে। হঠাৎ দম বন্ধ কেন লাগছে তা কেনিতের জানা নেই। আচমকা আবার কি ভাবলো কে জানে। তবে সে আনায়ার থেকে দূরে সরতে গিয়েও তা না করে তড়িঘড়ি করে অদ্ভুত কাজ করে ফেলল। আচমকা ঠোঁট ভিজিয়ে অতি দ্রুত আনায়ার ঠোঁটে আলতোভাবে নিজের ঠোঁট ছুঁয়ে তড়িৎ ঠোঁট ছেড়ে দিয়ে আনায়ার কাছ হতে পুনরায় সরে আসতে চাইল। কেনিতের ইচ্ছে অনুযায়ী কাজটা সে আলতোভাবে করতে চাইল। তড়িঘড়ির ফলে তা খানিকটা জোরে সোরে হওয়া আনায়া ঘুমের ঘোরেই আচমকা আরও বেশি কুঁকড়ে উঠল। এটা দেখা মাত্রই কেনিত সরে না গিয়ে আনায়াকে চিন্তিত মুখে তড়িঘড়ি শক্ত করে আরও নিজের কাছে টানল। সম্পূর্ণ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকার কারণে আনায়ার দেহের তীব্র উষ্ণতাকে যেন কেনিতের উন্মুক্ত গা এবার সম্পূর্ণভাবে শুষে নিতে লাগল। আনায়ার গরম নিঃশ্বাস এবার কেনিত গলা আর বুকের কাছে আছড়ে পড়েছে। কেনিতের অস্থিরতার পাশাপাশি দম বন্ধ লাগছিল। তবে সে আনায়াকে আর ছাড়াতে চাইল না, বরং আনায়াকে পারলে নিজের বক্ষস্থলে ঢুকানোর প্রচেষ্টায় আরও বেশি কাছে টানল। সাথে কম্বলটাকেও আনায়ার কান অবধি টেনে ঢেকে ফেলল। অতঃপর যখন কেনিত অনুভব করল আনায়া হয়তো এবার কিছুটা স্বস্তিতে ঘুমাচ্ছে, তখন সে আনায়ার কপালের কাছে চুলের অংশে ছোট্ট চুমু এঁকে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর চোখ বুজে ঘুমিয়ে পড়ল। ভোর রাতে সে কেনিত ঘুমের মাঝে অনুভব করল যে ও একদম ঘেমে অস্থির হয়ে উঠেছে। মুহূর্তেই ঘুম ভেঙে গেল ওর। চোখ খুলে নিজেকে আনায়ার কাছে সেই একইভাবে জড়িয়ে থাকা অবস্থাতেই দেখতে পেল। কেনিত খেয়াল করে দেখল তার মতো আনায়ারও ঠিক একই অবস্থা। অস্থিরতায় খুব ধীর সুরে হুঁশহাস করে যাচ্ছে। আনায়ার এহেন অবস্থায় কেনিতের আর বুঝতে বাকি নেই যে ওর জ্বর ছেড়ে গিয়েছে, তাই এমন অস্থির হয়ে উঠেছে। সঙ্গেই কেনিত এতক্ষণ তার উত্তাপে অস্থির। কেনিত আর দেরি না করে খুব দ্রুত গা থেকে সম্পূর্ণরূপে কম্বল সরিয়ে ফেলল। সঙ্গে খুব দ্রুত এসি অন করে পাওয়ার বাড়িয়ে দিল। এরপর আনায়ার মাথার নিচে বালিশ ঠিকঠাক করে অতঃপর আনায়াকে ঠিকঠাকভাবে শুইয়ে দিল। তারপর আনায়ার পাশে বিছানায় বসে আনায়ার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে সর্বশেষে দীর্ঘশ্বাস ফেলল। এরই মাঝে কেনিত আনায়ার কাছ থেকে সরে এসে বারান্দায় চলে এলো। বাইরে অন্ধকার এখনো কাটেনি। কেনিতের উন্মুক্ত গায়ে ভোর রাতে স্নিগ্ধ বাতাস ছড়িয়ে যাচ্ছে। কেনিত ধীরে ধীরে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো। এরপর মাথা নুয়ে চোখ বুঝল। মাথার মাঝে চলছে তার পাহাড় সমান জটিলতার প্যাচ। হুট করে জীবনটা নিমেষে যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। কেনিত নানান চিন্তাভার মাঝে রেলিং ধরে রাখা হাত দুটো শক্ত করল। নিমেষেই বলিষ্ঠ দেহটা ফুলে ফেঁপে উঠছে। সবকিছু শেষে অনেকটাই রাগ কিংবা ক্ষোভের প্রতিচ্ছবি মিলছে কেনিতের মাঝে। হয়তো সে এখন এই ধ্যানে মগ্ন যে তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে চলেছে। ভোর রাতে জাগার পর কেনিত আর ঘুমায়নি। সকাল সকাল ক্লারার সাথে দেখা করতে গিয়ে তাদেরকে শান্তিতে ঘুমাতে দেখে কেনিত তাচ্ছিল্যের সাথে হেসে সেখান থেকে চলে এসেছে। এরপর আনায়ার জন্য আচমকা কিছু ভিন্ন ধরনের খাবার বানানোর স্বাদ জাগল, মূলত যেটা ওর জন্য বেশি স্বাস্থ্যকর হবে। তবে কেনিত তার নিজের জন্য খুব কম রেসিপি শিখেছে, আর যেগুলো কিনা আনায়ার পছন্দ নয়। বলতে গেলে আনায়ার কাছে তা অখাদ্য। এই জন্য কেনিত ইন্টারনেটে খোঁজাখুঁজি করে ঝাল ছাড়া কিছু খাবার বানালো, যার মাঝে একটি কেনিতের কাছে সম্পূর্ণ অখাদ্য মনে হলো। বাকি দুটোর টেস্ট যথেষ্ট ভালো হয়েছে। এসব ছোটোখাটো কাজ শেষে কেনিত নিজের ফোন ঠিকঠাক করে অন করতে দেখলো পুরো 246টা ফোন কল এসেছে কেনিতের সেই বাম হাত কিংবা ডান হাত স্বরূপ একমাত্র বিশ্বস্ত লোকের কাছ থেকে, যার মাঝে কিনা 217টায় মিসড কল। কেনিত এহেন অবস্থা থেকে বিরক্ত হলো, তবে তার ছেলের সাথে হেসে শুধু একটা টেক্সট করে ওকে আসতে বলল। সবেমাত্র সকালের আলোয় চারপাশ আলোকিত হয়েছে। আনায়া এখনও ঘুম থেকে ওঠেনি।
এরই মাঝে কেনিতের ফোন অনবরত বেজে চলেছে। কেনিত ইচ্ছে করেই ফোন ধরছে না। কিছুক্ষণ সময় অতিক্রম হওয়ার পর কেনিত নির্বিকার হয়ে ফোন ধরতেই অপর প্রান্তের লোকটি বলতে লাগলো, বস, কিছু হয়েছে? আপনি ফোন ধরছিলেন না কেন? আমি সেই কখন থেকে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। আমি আসছি। কেনিত ড্রয়িং রুমেই ছিল। আর ও জানতো যে যে যাকে সে আসতে বলেছে সে তার কথা শুনে পাগলের মতন ছুটে আসবে। সেজন্য লোকটির কথা শেষ হওয়ার আগে কেনিত এতটুকু বলে বাড়ি থেকে বেরিয়ে মেন গেটের দিকে গেল। অতঃপর বড় প্রাচীরে ঘেরা বিশাল বড় বাড়ির বড় দরজা খুলতেই একজন কালো হুডি আর প্যান্ট পরা লোককে দেখতে পেল। সেই লোকটি কিছু বলার আগেই কেনিত গম্ভীর সুরে বলল, ভেতরে আয়। লোকটিও আর কিছু বলার সুযোগ না পেয়ে কেনিতের পেছন পেছন চলল। একটা সময় বাড়ির বাগান পেরিয়ে তারা বাড়ির ভেতরে প্রবেশ করলো আর কেনিত সকল দরজা পুনরায় বন্ধ করে দিল। ভেতরে প্রবেশ করা মাত্রই লোকটি তড়িঘড়ি করে হুডির ক্যাপটা মাথা থেকে নামিয়ে কেনিতের উদ্দেশ্যে বলল, বস, উনি কেমন আছেন? সব ঠিক আছে তো? উঁচু লম্বা শারীরিক গঠনের ফর্সা ত্বকের বিদেশিদের মতো দেখতে, অতিশয় সুন্দর চেহারা সম্পূর্ণ পাভেল। কেনিতের মতো অতিরিক্ত বলিষ্ঠ দেহের না হলেও সিমসাম গড়নের বলিষ্ঠ দেহের বলা যেতে পারে। এই প্যাভেলই হলো কেনিতের একমাত্র সেই বিশ্বস্ত লোক যাকে সে তার ডান হাত কিংবা বাম হাত হিসেবে সকল সিক্রেট কাজের সঙ্গী বানিয়েছে। পাভেল একজন রাশিয়ান, সাথে বলতে গেলে কেনিতের ছোটবেলার বন্ধু। কেনিত যখন ছোটবেলায় রাশিয়াতে থাকতো তখন এই পাভেলকে নিজের সঙ্গী বানিয়ে দিন পার করেছে। আর এই পাভেলকে কেনিতের দাদি লুসিয়া এনে দিয়েছিল, যে কিনা লুসিয়ার এক বিশ্বস্ত কর্মীর ছেলে ছিল। বয়সে পাভেল অবশ্য কেনিতের অনেকটাই ছোট, যাকে কেনিত একটা সময় নিজের ছোট ভাইয়ের মতন ভাবল, পরবর্তী তাকে নিজের সকল কাজের সিক্রেট সঙ্গী বানিয়ে ফেলেছে। আর কেনিতের সাথে কাজ করতে আজ পাভেল অনেক ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও একদম দক্ষ। তার ভাষা শুনেই কেউ বুঝতে পারবে না যে সে বাঙালি নয়। আর সে কেনিতের প্রয়োজনে বাংলাদেশ এবং রাশিয়া দু জায়গাতে নিজের বিস্তার ছড়িয়ে রেখেছে। কেনিত পাভেলকে এমন উত্তেজিত হতে দেখে বলল, তোর ম্যাম কিছু জানে? হ্যাঁ, আমি তো কিছু জানি না। বাসুকা কি করে জানবে? কেনিত তাচ্ছিল্যের সাথে হেসে বলল, আমি তো ভেবেছিলাম তুই পুরো রাশিয়ায় খবর ছড়িয়ে ফেলেছিস। যাই হোক, যাকে নিয়ে এত চিন্তা সে উপরে আছে। কেনিত একটু বলে সিঁড়ি বেয়ে ওপরে যেতে লাগলো। এদিকে পাভেলও তড়িঘড়ি করে যেতে যেতে বলতে লাগলো, বস, আপনি কিছু করেননি তো? কেনিত তাচ্ছিল্যের সাথে হাসলো, তবে পেছনে ফিরে পাভেলের দিকে তাকালো না। এদিকে পাভেল অস্থির হয়ে উঠল। কেনিত না তাকিয়ে পেছনে থাকা পাভেলের অবস্থা অনুমান করল, যে কারণে একদম রুমের সামনে গিয়ে পাভেলের উদ্দেশ্যে বলল, নিজের চোখে দেখে নে। হালকা একটা কাঁথা দিয়ে আনায়ার পেট পর্যন্ত ঢেকে রাখা। আনায়া এখনও ঘুমিয়ে যাচ্ছে। অবশ্য সকালটা তো আর বেশি নয়। আর তার সাথে গতকাল যা হয়েছে, এরপর আনায়ার নতুন সকাল আদৌ কেমন হতে চলেছে তা অজানা। এদিকে সোফায় বসে পায়ের ওপর পা তুলে বসে রয়েছে কেনিত, আর তার দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে পাভেল। একবার সামনে থাকা কেনিতকে দেখছে, তো একবার কেনিত খানিকটা দূরে বিছানায় থাকা আনায়াকে। মূলত তার এই অত্যাধিক বিস্ময় আনায়াকে ঘিরে। এত বাজে অবস্থা, পাভেল জানে না তার এই মুহূর্তে কেমন রিয়াক্ট করা উচিত। তবু নিজের বিস্ময় কিছুটা কাটিয়ে কেনিতের উদ্দেশ্যে বলতে লাগলো, বস, এটা কি করছেন আপনি? কেনিত বিরক্ত চোখে পাভেলের দিকে তাকিয়ে বলল। যা দেখছিস তাই। পাভেল কেনিতের এমন সহজ স্বীকারোক্তিতে হকচকিয়ে গেল। খানিকটা ঠোঁট ভিজিয়ে নিমেষেই বলতে লাগলো, দেখার আর কি বাকি রেখেছেন? উনি তো আপনার বউ। তাহলে একটু ধীরে সুস্থে সব করতেন। বাধা দিত কেউ? তাহলে এভাবে রাক্ষসের মতন কেন? পাভেল। কেনিতের নীরব সুরের কড়া কথায় পাভেল ঢোক গিলে থেমে গেল। কথায় কথায় তার এই অতিরিক্ত বলা স্বভাবটা কেনিতের বড্ড অপ্রিয়। অথচ পাভেল এই স্বভাবকে এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। তবে আরও কিছু বলার আগে কেনিত কপালে আঙুল ঘেঁষতে ঘেঁষতেই বিরক্তির সাথে বলল, আজে বাজে না বলে এখন এটা বল যে একে কি করব। ওকে আমার জাস্ট অসহ্য লাগছে। সারা রাত ওর জন্য ঠিকঠাক ঘুমাতে পারিনি। কি সারা রাত? বেচারি কি হালটাই না করেছে নিজের বউ, অথচ আপনার একটুও দয়া হলো না? দেবো একটা আছাড়,
কিসের বউ বউ লাগিয়ে রেখেছিস? যাকে আমার বউ বলছিস সে তো জানেও না যে আমি কে। পাভেল খানিকটা অবাক হয়ে বলল, কি? উনি জানে না যে তবে না জানিয়ে এসব করে ফেলেছেন? সি বস, এসব আপনার কাছ থেকে আশা করিনি। কেনিতের চোখ মুখ শক্ত হলো। মেজাজ এমনিতেই বিগড়ে রয়েছে, সেখানে আবার এই পাভেল উটকো কথাবার্তা। তোর সাথেও কিছু করার আগে মুখ একদম বন্ধ রাখ। যে কাজের জন্য ডেকেছি তা কর। পাভেল আরও কিছু হয়তো বলতে চেয়েছিল, তবে তা আর বলল না। কেনিতকে রাগিয়ে তার লাভ নেই, বরং কেনিত রেগে সত্যি সত্যি তার কি করে ফেলে কে জানে। কি কাজ? কেনিত কিছুক্ষণ ড্রকুচকে পাভেলের দিকে তাকিয়ে রইল। পরবর্তী খানিকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে সরিয়ে ফেলার ব্যবস্থা কর। ওর জন্য আমার হোয়াট এভার। ওকে আর বেশিক্ষণ নিজের চোখের সামনে দেখতে চাই না। যেখানে ছিল সেখানেই ফেলে আসবি, নাকি মেরে ফেলবি কিংবা তোর সাথে নিয়ে যাবি, যা ইচ্ছে কর। তবে ওকে আমি আর আমার আশেপাশে রাখতে চাই না। যে কাজের জন্য নিয়ে এসেছিলাম তা এখন শেষ। পাভেল কেনিতের কথা এবার চোখ মুখ চুপসে গিয়ে দাঁড়ানো থেকে সোজা সোফায় ধপ করে বসে পড়ল। অতঃপর কেনিতের দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল, আপনি কি তার বাবাকে মেরেছেন? হুম। কেনিতের অকপট স্বীকারোক্তিতে পাভেল দীর্ঘশ্বাস পেল, তবে নিমেষে উত্তেজিত হয়ে বলতে থাকলো, তবে ওনার দোষটা কোথায়? বাসুকা বারবার মানা করছিল, এরপরও কেন মনটা করলেন? শুধু শুধু ওনাকে কেন কষ্ট দিচ্ছেন? জানি না, ভালো লাগে তাই। এসব ফালতু কথা বাদ দিন, মেজাজ খারাপ করছেন আমার। মেজাজ তুই খারাপ করছিস। যা বলেছি সেটা কর। পাভেল বসা থেকে এক প্রকার লাফিয়ে উঠে কেনিতের দিকে চরম হতাশাগ্রস্ত আর চিন্তিত সুরে বলতে থাকলো, বস, আপনি কি পাগল হয়ে গেছেন? বাসুকা যদি একবার জানতে পারে আপনি ওনার এই হাল, আবার বলছেন ওনাকে এখন আপনার লাগবে না, মেরে ফেলবো, নিয়ে যাব, এসব করা তো দূরের বিষয়। এসব কথা মিসেস লুসিয়ার কানে গেলে আমাকে তো টুকরো টুকরো করেই কাটবেই, সঙ্গে আপনারেও ভবলিঙ্গা সাঙ্গা করে দেবে। আপনি ওনাকে যে এখানে নিয়ে এসেছেন, এটা শুনে তো তিনি... পাভেলের একদমে বলতে থাকা কথায় কেনিত ব্রেক লাগিয়ে কপাল কুঁচকে বলল, তুই না বললি কাউকে কিছু বলিসনি? কেনিতের এহেন কথায় পাভেল আমতা আমতা করে বলতে থাকলো, মানে ওই আর কি, বেশি কিছু বলিনি, জাস্ট বলছি উনি এখন আপনার কাছে। কেনিত শুধু পাভেলের দিকে তাকিয়ে রইল, তবে কিছু বলল না। এরই মাঝে হঠাৎ তাদের নজর আনায়ার দিকে পড়ল। ওর ঘুম ভেঙে গিয়েছে, তবে তার মস্তিষ্ক যেন আজ সম্পূর্ণ নিষ্ক্রিয়। সামান্য উঠে বসার শক্তি জোগাতে পারছে না। আর তার চেয়ে বড় বিষয়, সে এখনও অদ্ভুত কিছু হয়তো ভাবছে, আর শারীরিক ব্যথার জন্য ধীরে ধীরে কোকানো সুরে কাতরাচ্ছে। যা শোনা আর দেখা মাত্রই পাভেল বিচলিত হলো। কেনিতের মাঝে কোনো হেলদোল হলো না, যে কারণে পাভেল আনায়ার দিকে ছুটতে গিয়েও কেনিতের জন্য থেমে গেল এবং অবাক সুরে বলে, আপনি এখনো বসে রইছেন? উঠে গিয়েছেন উনি? তো আমি কি নাচবো? আপনাকে নাচতে কে বলেছে? আমি তো আর কিছু করতে পারবো না, ওটা আপনার বউ, আপনি সাহায্য করুন। কেনিত পাভেলের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, তোরই তো দরদ উতলে পড়ছে, তুই যা বরং। হ্যাঁ, এটাকে দরদ উডলানো বলে কি না জানি না, তবে ওনার অবস্থা যা করেছেন তা দেখার মতো না। আর এমনিতেও আমার নিজের জীবনের মায়া আছে। আপনি ফ্রিতে বউ পেয়ে কদর না করলেও আমি কিন্তু এখনো একটা মেয়ের আশেপাশে ঘেঁষতে পারিনি। সারা জীবনটা মনে হয় আপনার সাথে কাজ করেই পার হয়ে যাবে। আমার বিয়ে শাদী আর হইতো হবে না। কেনিত পাভেলের কথা শেষ হওয়ার আগেই নিজেই উঠে গিয়ে আনায়ার দিকে। অন্যদিকে পাভেল বকবক করতে গিয়ে তা খেয়ালও করেনি, আর পরবর্তীতে তা খেয়াল করতে পাভেল ছুটে কেনিতের কাছে গেল। কেনিত আনায়ার কাছে আসতেই দেখতে পেল ও অদ্ভুতভাবে মৃদু গ্রঙানোর পাশাপাশি বারবার ঘাড় ঘুরিয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে। তার সামনে যে দুটো জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে সেদিকে নজরও ফেলছে না। এসব কেনিত আর তার পেছনে দাঁড়িয়ে থাকা পাভেল দেখে খানিকটা অবাক হলো।
কেনিত দাঁড়িয়ে থাকা অবস্থাতেই শুয়ে থাকা আনায়ার উদ্দেশ্যে বলতে থাকলো। কি হয়েছে তোর? এমন করছিস কেন? আনায়া কেনিতের কথা শুনতেই থমকে গিয়েছে। ও এবার সোজাসুজি কেনিতের দিকে বিধ্বস্ত চোখে তাকিয়ে রয়েছে। এদিকে আনায়া কিছুক্ষণ চুপ থাকার পর আচমকা দুজনকে অবাক করে দিয়ে খানিকটা ভীতু স্বরে বলল। আপা, আপনারা কারা? আনায়ার এহেন কথায় কেনিতের কুঁচকে থাকা কপালটা আরো খানিকটা কুঁচকে গেল। ঢং করছিস? রাত না পেরোতেই এখন চিনতে পারছিস না? এক রাতেই সব ভুলে গেলি? কেনিতের এমন তিক্ততাপূর্ণ কথায় আনায়ার মাঝে কোনো হেলদোল না হলেও পাভেল পাশ থেকে কেনিতের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলতে থাকলো। বস, উনি দেখি এখন আপনাকেও চিনতে পারছে না। এক রাতে কি করলেন আপনি এসব? তার মানে সব কিছু জোরাজুরি করেছেন? চুপ করে থাক। কেনিত আনায়ার দিকে ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর পাশে বসলো। এরপর ওর দিকে খানিকটা ঝুঁকতেই আনায়া কুকড়ে গিয়ে ভীত চোখে কেনিতকে দেখতে লাগলো। কেনিত ওর হাবভাব দেখে আরও বেশি অবাক হলো। হঠাৎ আনায়ার এহেন আচরণের কারণ কি? তবে কেনিত অনেকটা বিরক্ত হয়ে আনায়ার বাহু শক্ত করে ধরতেই আনায়া আদো আদো সুরে বলতে লাগলো। আমাকে মারবেন না, আমি বাবার কাছে যাব। আনায়ার কথা শুনে কেনিত পাভেলের দিকে তাকিয়ে আনায়াকে ছেড়ে দিল। অতঃপর কড়া কণ্ঠে বলতে থাকলো। পাগল হয়েছিস? কালকে না তোর চোখের সামনে ওকে শেষ করলাম, এখন আবার কেন বাপ বাপ করছিস? সত্যি মরার শখ হয়েছে? কালকে কি করেছি মনে নেই? আনায়ার ছলছল চোখ জোড়ায় আরও বেশি পানি এসে জমল। আচমকা সে কেনিতের কাছে প্রচণ্ড ভীতু হয়ে ধরা দিচ্ছে, যা কেনিতের মোটেও বোধগম্য নয়। মিথ্যা বলছেন আপনি। বাবা একটু আগেই বলেছিল, বাবা একটু আগে এসেছিল আমাকে নেয়ার জন্য। বলেছে আমি যেন তৈরি হয়ে থাকি। আর বাবার না কোনো মাথা ছিল না, না ছিল তার হাতে ছিল তার মাথা। কেনিত অবাকের চোখে আনায়ার দিকে তাকিয়ে ওর কথাবার্তা শোনার পর পাশে পাভেলের দিকে তাকালো। পাভেলা যেন আনায়ার এহেন অবস্থা দেখে ভারী অবাক। আনায়াকে মোটেও সুস্থ মস্তিষ্কের মনে হচ্ছে না তার। এদিকে কেনিত যেন রাগারাগি করে আর কিছু না করে তার আগেই পাভেল কেনিতের উদ্দেশ্যে বলতে থাকলো। বস প্লিজ, এখন আর রাগারাগি করে কিছু করবেন না। ওনাকে দেখে ঠিকঠাক মনে হচ্ছে না, হয়তোবা হ্যালুকেশন হচ্ছে। পাভেলের এহেন চিন্তিত চেহারার দিকে তাকিয়ে কেনিতও খানিকটা চিন্তিত হলো। তবে তা প্রকাশ না করে পাভেলের উদ্দেশ্যে বলল। একটা কাজ কর, নিচে ওর জন্য রান্না করে রেখে এসেছি, একটু গিয়ে নিয়ে আয়। আমি না হয় এদিকটা দেখছি। এইবার পাভেল খানিকটা মুচকি আসলো। তবে মনে মনে সে আনায়াকে নিয়ে যথেষ্ট চিন্তিত। তবে কেনিতের এহেন হাবভাব দেখে আর কিছু বলল না। যথারীতি কেনিতের কথা মতো দ্রুত নিচে চলে গেল। পাভেল চলে যেতেই কেনিত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। প্রতিজ্ঞা করলো আপাতত আর মাথা গরম করবে না। আনায়ার সঠিক কিছু একটা করা না পর্যন্ত নিজেকে ঠিকঠাক রাখবে। যে কারণে কেনিত শান্ত চেহারা নিয়ে আনায়াকে খানিকটা আলতোভাবে জোর করেই উঠিয়ে বসালো। এদিকে আনায়া কেনিতকে অপরিচিত ব্যক্তির মতো দেখছে, যে কারণে কেনিতের স্পর্শ থেকে দূরে থাকতে চাইছে। ওর চোখে পানি ঝলঝল করছে, যেন মুহূর্তে তা বর্ষণের ন্যায় ঝরে পড়বে। এদিকে কেনিত নিজের মুখটা আনায়ার দিকে এগিয়ে এক হাতে আনায়ার ঘাড় ধরে ওর মাথাটাকে নিজের কাছে খানিকটা টেনে নিতেই আনায়া ঠোঁট উল্টে বলল। ব্যথা পাচ্ছি। কেনিত ওর টলমল চোখ মুখ দেখে তাচ্ছিল্যের সাথে বাঁকা হাসল। আনায়ার কষ্টে আনন্দিত হলো কিনা তা অজানা, তবে সে আনায়াকে ছাড়ল না, বরং ওর মুখের সামনে মুখ নিয়ে নানান ক্ষততে পূর্ণ ঘাড়ে আরেকটা চেপে ধরে মুচকি এসে বলতে লাগলো। কাল রাতে তোর শরীরে সকল ক্ষত সৃষ্টি আমিই করেছি, তোর বাবাকেও আমি মেরে ফেলেছি। কিভাবে কষ্ট দিয়েছি মনে আছে? এবার মনে পড়ল আমি কে? আনায়া ব্যথায় কুকড়ে গেলেও নিমেষেই কেনিতের কথায় সে স্তব্ধ হয়ে পড়ল। সত্যি এমন কিছু হয়েছে কিনা মনে করার চেষ্টা করতে মুহূর্তে আনায়ার সব কিছু মনে পড়তে লাগলো। বিশেষ করে শুধু তারেকের মৃত্যুর সেই লোমহর্ষক দৃশ্যগুলো, যেগুলোই মূলত আনায়ার মস্তিষ্ককে নিষ্ক্রিয় করার মূল সূচনা, যাকে আরও বেশি উত্তোলনের কাজটা কেনিত পরবর্তীতে নিজেই করেছে।
এবং প্রতিনিয়ত করে যাচ্ছে। কেনিত আনায়াকে ছেড়ে দিতেই আনায়া কেনিতের দিকে ভীতু চোখে তাকিয়ে পড়ল। তার মানে বাবা সত্যি আর নেই? কেনিত মুচকি হেসে অকপটে বলল। না। আনায়া কিছুক্ষণ চুপ থাকার পর বলল। তার মানে আপনি আমাকেও মেরে ফেলবেন, তাই না? কেনিত এবার খানিকটা হেসে বলল। তুই কি আমায় ভয় পাচ্ছিস? আনায়া উত্তরে কিছু বলল না, শুধু কেনিথের দিকে ভীতু চোখে তাকিয়ে রইল। অন্যদিকে কেনিত আর কথা না বাড়িয়ে আনায়ার উদ্দেশ্যে আদেশ স্বরূপ বলল। ফ্রেশ হয়ে নে, এরপর খাবার খেয়ে ওষুধ খেতে হবে। আমি কোনো রোগীকে পালতে পারবো না। এই বলে কেনিত বসা হতে দাঁড়িয়ে গেল। অন্যদিকে আনায়াও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তো পড়ল, তবে শারীরিক অক্ষমতার জন্য মুহূর্তেই পড়ে যেতে নিলেই আনায়া কাভারের সাহায্য নিয়ে নিজেকে সামলে নিল। তবে পুনরায় আরও কয়েক পা এগোতেই আচমকা সে নিজেকে শূন্য অনুভব করতে লাগলো। কেনিত তাকে আচমকা পাজা করে তুলে নিলেও আনায়ার কাছ থেকে কোনো রেসপন্স এলো না। আনায়া এখনও চাইছে কেনিতের কাছ থেকে দূরে সরতে, তাই সেটা সম্ভব না হলেও এক আকস্মিক আতঙ্ক নিয়ে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। এদিকে কেনিত আনায়াকে ওয়াশরুমে এনে নিচে নামিয়ে দিল এবং আনায়ার উদ্দেশ্যে বলল। বাকিটা প্লিজ নিজে কর, আমি কিছু করতে পারবো না। আর এমন ভাব করিস না যে আমি তোকে মেরেই ফেলেছি। এখনও বেঁচে আছিস তুই। কেনিত নিজের মন মতো কয়েকটা কড়া কথা শুনিয়ে চলে যেতেই আনায়া থমথমে পরিবেশটাকে অদ্ভুতভাবে ঘুরে ঘুরে দেখল। অতঃপর আনায়া ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আজ তার চালচলন সব কিছুই অদ্ভুত। আনায়া আয়নাতে নিজেকে দেখতে লাগলো এবং একটা সময় পর নিজের মুখ, গলার বিভিন্ন দাগ আর ক্ষতগুলো ছুঁয়ে দেখতে দেখতেই নিঃশব্দে চোখের জল ফেলল। এরই মাঝে আচমকা আনায়ার দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই অবাকের সুরে বলল। বাবা। আনায়া স্পষ্ট আয়নার মাঝে তার ঠিক পেছনে নিজের বাবাকে দেখতে পাচ্ছে। অত্যন্ত লোমহর্ষক শরীরটা, মাথা বিচ্ছিন্ন, আর মাথাটাকে তারেক নিজের হাতের তালুতে ধরে রেখেছে। আয়ানা তড়িৎ পেছনে ঘুরে তারেককে দেখার জন্য উদ্বেগ হলো, তবে আনায়া পেছনে ঘুরে মোটেও কোথাও নিজের বাবাকে দেখতে পেল না। আনায়া কপাল কুঁচকে কিছুটা ভীত চোখে পুনরায় আয়নার দিকে ফিরল। ঠিক তখনই সে পুনরায় তারেককে একই অবস্থায় দেখতে পেল। তোমাকে তো উনি মেরে ফেলেছে, তাহলে তুমি কিভাবে? আনায়া ঘাবড়ে গিয়ে আরও কিছু বলতে যাবে তার আগেই সে তারেকের হাতে থাকা মাথাটা আনায়াকে কিছু বলতে লাগলো। যদি এমনটা করি তাহলে তো উনিও আমায় মেরে ফেলবে। আনায়ার এহেন সহজ স্বীকারোক্তিতে তারেক আনায়াকে আরও অনেক কিছু বলে বিদায় নিল। যদিও তারেক সম্পূর্ণরূপে আনায়ার ভ্রম কিংবা হ্যালুসিনেশন ছিল, যা শুধুমাত্র তার ধীরে ধীরে বিকৃত হতে থাকা মস্তিষ্কের প্রভাব। তবু আয়ানা তারেকের সকল উপদেশ মনোযোগ দিয়ে শোনার পর কোনো গোপন লক্ষ্য পূরণের আশায় মুচকি হাসল। আয়ানা ফিরতেই কেনিতকে বিছানাতে বসিয়ে খাবার দিয়ে নিজের হাতে খেতে বলেছে। আয়ানাও সম্পূর্ণ পুতুলের ন্যায় কেনিতের কথা মান্য করে নিজের হাতেই খাবার খাওয়ার চেষ্টা করছে। খাবারের ঝাল না থাকায় আনায়ার তেমন সমস্যা না হলেও বরাবরের মতো খাবার মুখের ভেতরে যাওয়ার পর তার চিবোতে অনেকটাই কষ্ট হচ্ছে। আয়ানার চোখে বিন্দু বিন্দু পানি এসে ভিড় করলেও সে অদ্ভুতভাবে কোনো প্রকার শব্দ না করে অল্প অল্প করে খাবার চামচে তুলে মুখে দিচ্ছে। এদিকে সব কিছু মোটামুটি স্বাভাবিক দেখে কেনিত পাভেলকে নিয়ে বাইরে গিয়েছে, তবে বেশি দূর না, বরং আয়ানার রুমের পাশেই করিডোরে দুজনে কিছু বিষয়ে কথা বলছে। বস, ওনাকে তো ঠিকঠাক মনে হচ্ছে না, একবার ডক্টর দেখালে ভালো হতো না? কেনিত তাচ্ছিল্যের সুরে হেসে বলল। একদিনের ডোজ বেশি হয়ে গিয়েছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। কেনিতের কথার উদ্দেশ্য পাভেল ঠিকই বুঝল, তবে আলাদা তার আরও কি বলার আছে সে জানে না। তবুও সে বলল, ঠিক আছে বস, যেটা আপনি ভালো মনে করেন, তবে প্রয়োজন হলে একটু আগেই জানাবেন, নয়তো রাশিয়া থেকে ডক্টর আনতে গিয়ে। মানে, দেশে কি ডক্টর কম পড়েছে? রাশিয়া থেকে আনতে হবে কেন? আমি তা বলিনি। রাশিয়া থেকে যাদের আনবো তারা তো আমাদের পার্সোনাল, কিন্তু দেশে কাউকে আনলে কাহিনী বিভাগে যাবে। একে তো ওনার অবস্থা 12টা বাজিয়েছেন, এখন কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাতে গেলেও ওনার অবস্থা দেখার পর সবাই ওনার পরিচয় নিয়েও কথা তুলবে,
তবে এমনিতেই সব তিল থেকে তাল। কেনিত পাভেলের কথা শুনে তাচ্ছিল্যের সাথে হাসল। এতদূর ভাবার কি প্রয়োজন? আর ডাক্তার প্রয়োজন পড়লে আমার কাছে আসবে, আমি কোথাও যাব না। পাগল হলেন? আপনার এই জায়গায় সন্ধান কেউ কি জানে নাকি? আর শুধু ডাক্তার কেন, শহরের কাকপক্ষীও যদি এই জায়গায় সন্ধান পায় তো আপনার কাহিনী ওখানেই খতম। আমি ভেবে পাই না যে তোর মতো একটা গাধাকে কেন এখনো নিজের সাথে রেখেছি। এখানে কেউ এলে সে কোনোদিনও আমার ইচ্ছে ছাড়া বেরোতে পারে না, আর এটা তুই ভালো করেই জানিস। তবে তোর কাকপক্ষী কিংবা ডাক্তার তাদের দিয়ে যদি আমার ক্ষতির আশঙ্কায় থাকে, তবে আমি কেন তাদের এখান থেকে জ্যান্ত ফিরতে দেব? কেনিতের ধমক আর এহেন কথায় পাভেল ঠোক গিলল, তবুও বলতে লাগলো। এসব করে যে আপনি কি মজা পান নিজেই জানেন। যাকে দিয়ে নিজের ক্ষত সারিয়ে নেবেন তারই আবার ক্ষতি করবেন। এতদিন কি কোনো সাধু বাবার কাছে ছিলি নাকি? হঠাৎ হঠাৎ তোর মনে এত দয়া মায়া কোথায় থেকে আসে জানি না। ভালো আর থাকতে পারলাম কই জীবনে। মাফিয়ার আপনার সাথে কাজ করতে করতে কৈশোর যৌবন মস্ত সব সাঙ্গে ভাঙ্গে গিয়েছে আমার। পাভেলের এহেন ঔদাসীন্য কথায় কেনিত শব্দহীনভাবে হাসল। এই পাভেলের বেশিরভাগ কথাবার্তায় কেনিতের বিরক্ত লাগলেও কেনিত ভালো করেই জানে ছেলেটা একদম কাজের। আলাভোলা চেহারা আর কোঁকড়ানো চুলে একদম ইনোসেন্ট মনে হলেও ওকে দিয়ে এমন কিছু মিনিটের মাঝেও করা সম্ভব যা বড় বড় মানুষদের দিয়ে মাস কিংবা বছর সময় ধরে করানো সম্ভব কিনা তাতে কেনিতের সন্দেহ রয়েছে। শোন, তোকে একটা কাজ দিচ্ছি, ওর জন্য ভালো দেখে কয়েকটা জামা আনতে হবে। একটু ঢিলে ঢালা আর নরম যেন হয়। তোর পছন্দ মতো আনিস, আমার কোনো সমস্যা নেই। কেনিতের অকপটে বলা কথাগুলো শেষ হতে না হতেই পাভেল ওর দিকে তাকিয়ে দাঁত বের করে বিস্তৃতভাবে হাসতে লাগলো। চোখে মুখে যেন কোনো কিছুর জন্য খুশি উপচে পড়ছে। এটা দেখা মাত্রই কেনিত বিরক্তির সাথে বলল, কি হলো, এমন ছাগলের মতো কেলাচ্ছিস কেন? পাভেল কেনিতের কথায় পাত্তা না দিয়ে উল্টো নিজেই হাসতে হাসতে এক কাঁধ নাচাতে নাচাতে বলল। হে 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 হে। কেনিত ওর এমন সব অদ্ভুত হাসির শব্দে চরম বিরক্ত হলো, যে কারণে কড়া কণ্ঠে বলতে লাগলো। কি আজব, এমন মৃগী রোগীর মতো কেন করছিস? কেনিতের কথায় নিমেষেই পাভেলের মুখ চুপসে গেল। দিলেন তো মোড়ের 12টা বাজিয়ে। যাই হোক, আমি আপনার বারবার পাল্টি খাওয়া নিয়ে হাঁটছিলাম। এবার বলেন মেরে ফেলতে, আবার এখন বলছেন ভালো দেখে নরম আর ঢিলেঢালা জামা আনতে। হঠাৎ করে এত ভালোবাসা? তোর ইচ্ছে হলে পাটের ছালাও আনতে পারিস, আমার সমস্যা নেই। এবারও কেনিত পাভেলের কথায় মাঝে ব্রেক মেরে দিয়ে চলে যেতে নিল। তবে আচমকা পাভেলের চোখে একটা জিনিস পড়ায় সে দৌড়ে কেনিতের সামনে গিয়ে বলতে লাগলো। দাঁড়ান দাঁড়ান, এটা কি? কেনিত ভ্রুকুচকে বলল। কোনটা? অমনি পাভেল কেনিতের গলার দিকে আঙুল দিয়ে ইশারা করে হেসে বলতে লাগলো। এটা আপনি বলছিলেন সব কিছু নাকি আপনি জোরাজুরি করে? হয়তো কাহিনী তো অনেক দূর দেখছি। কেনিত ওর কথায় পাত্তা না দিয়ে ভ্রু উঁচিয়ে তাচ্ছিলের সাথে বলল। এমন তোরও লাগবে? চল নিয়ে যাচ্ছি, ও তোকেও দিয়ে দিবে। এমন একটা বিষয়ে কেনিতের এহেন উত্তর পুরো মহলটাকেই বিগড়ে দিল। পাভেলের মতে তার কথাবার্তায় হয়তো লাগাম না থাকতে পারে, কিন্তু কেনিত মাঝে মধ্যে এমন দুই একটা কথা বলে ফেলে যে তা সোজা পৃথিবীর লাগাম ছাড়িয়ে ফেলে। কেনিত আর পাভেল দুজনে একসাথে রুমের ভেতরে প্রবেশ করতে খানিকটা অবাক হলো। বিছানার ওপর বসে উল্টো ঘুরে মাথা নিচু থাকা অবস্থায় আনায়া অনবরত কিছু একটা করে যাচ্ছে। চারপাশে তুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পেছন থেকে মোহনাচো বালিশের ওপর কিছু দিয়ে বারবার আঘাত করছে। কেনিত আর পাভেল দুজনে আনায়ার কাছে যেতেই দেখল তাদের ধারণাই ঠিক। খাবারের প্লেটটা পাশে ফেলে রেখে কাঁটা চামচ দিয়ে অনবরত বালিশে আঘাত করছে, আর ওপরের কভারটার নানান জায়গায় ছিঁড়ে ফেলায় নিমেষে সেখান দিয়ে অনবরত তুলো বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আর এদিকে এসব করে যেন প্রচণ্ড আনন্দ পাচ্ছে। তার চোখে মুখে অদ্ভুত হাসি ঝুলছে। এসব দেখে পাভেল বিস্ময়ের সুরে বলল। বস, এসব? পাভেল নিজের কথা শেষ করলো না। তার জানা মতে আনায়া তো একদম সুস্থ মস্তিষ্কের মানুষ ছিল। হঠাৎ এমন পরিবর্তন কি শুধু কেনিতের জন্যই?
এদিকে কেনিত আনায়ার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে ডাকতে লাগলো। প্রথম কয়েকবার আনায়া কোনো সাড়া শব্দ না দিয়ে নিজের মতো কাজ করতে থাকলেই কেনিত খানিকটা রাগান্বিত স্বরে বলল। তারা এসব কি হচ্ছে? এবার কেনিতের কথা শুনে আনায়া থামল এবং মাথা তুলে কেনিকের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে রইল। এদিকে পাভেল খানিকটা ইতস্তত হয়ে বলল। বস, ওনার অবস্থা তো দেখছি সত্যি বেশি খারাপ মনে হচ্ছে। এখন কিছু করার? মানে কি? একদিনের মধ্যেই পাগল হয়ে গিয়েছে, এসব অভিনয় করছে। নিশ্চিত মাথার মধ্যে অন্য কোনো প্যাচ চলছে। কিভাবে আমাকে আরও বেশি কষ্ট দেওয়া যায়, কিভাবে আমাকে ধ্বংস করা যায়। আগে বাপ আর এখন মেয়ে দুটোই। বস, বলছিলাম যে এত বেশি হাইফার। পাভেল তুই যা এখন, পরে ডেকে নেব তোকে। কেনিতের কর্কশ কথায় পাভেল আর কিছু বলল না। সে চলে যাওয়ার জন্য উদ্যত হলেই দরজার কাছে গিয়ে পুনরায় কেনিতের উদ্দেশ্যে বলল। বস, লাস্টবারের মতো একটা কথা বলা ছিল। কেনিত ওর কথা শুনে শুধু ওর দিকে তাকালো। তখনই পাভেল ঠোঁট ভিজিয়ে বলল। বস, একটু মনে করে গলায় মলম লাগিয়ে দিয়েন, আর ওনাকে একটু লাগিয়ে দিয়েন, তাড়াতাড়ি সেরে যাবে। তুই যাবি নাকি? তোদের দুজনকে আমি একসাথে চিবিয়ে খাবো। কেনিতের এহেন দাঁত কটমটপূর্ণ ধমকে পাভেলের আর সেখানে স্থায়ী হওয়ার সুযোগ হলো না। আগে পিছে না ভেবে সে সোজা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। এদিকে পাভেল চলে যেতেই কেনিত জোরে শ্বাস নিয়ে আয়ানার দিকে তাকালো এবং গম্ভীর কণ্ঠে আয়ানাকে বলতে লাগলো। কাহিনী কি? ইচ্ছে করে এসব করছিস তাই না? আমাকে রাগাতে চাস? তারা একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোকে এতক্ষণ ধরে বাঁচিয়ে রেখেছি মানে এই না যে তোকে আমি কিছু করব না। আমাকে রাগিয়ে কোনো চালাকির চেষ্টা করলে সোজা তাই করব যা তোর বাপের সাথে করেছি। কেনিতের কথায় আনায়া তেমন প্রতিক্রিয়া না করলেও কেনিত আনায়ার এক বাহু শক্ত করে ধরে রাখায় খানিকটা ব্যথায় চোখজোড়া ছলছল করে উঠল। তবে আনায়া ঠোঁট উল্টে বলতে থাকলো। বাবা বলেছে আমায়। বাবা, আমার কোনো দোষ নেই। কিসের বাবা বাবা লাগিয়ে রেখেছিস? একটু আগেই না মনে করিয়ে দিলাম যে তোর বাপ আর নেই, ওকে আমি শেষ করে ফেলেছি। এবার কেনিতের রাগান্বিত কথায় আর আনায়া ভয় পেল না, বরং অদ্ভুতভাবে মুচকি হেসে বলল। মজা করছেন আপনি। বাবা একেবারে মরে যায়নি। বাবা আবার এসেছিল আমার কাছে, আমাকে বলেছে যে আমাকে সে এখান থেকে নিয়ে যাবে, তার সাথে নিয়ে যাবে, আর বলেছে। কেনিত এবার খানিকটা গম্ভীর কণ্ঠ নিয়ে বলল। কী সব পাগলের মতো কথা বলছিস? আর কি বলেছে তোর বাপ? এবার আর আনায়া কিছু না বলে মুচকি হাসতে লাগলো। ওর হাসি থেকে কেনিত আরো বেশি বিরক্ত হলো। এখন আবার হাসছিস কেন? বল, কি বলেছে তোর বাপ? বলা যাবে না। বাবা বলেছে যেন আমি কাউকে কিছু না বলি, এটা আমাদের সিক্রেট। আপনাকে বলতে মানা করেছে, নয়তো বাবা আমাকে তার সাথে নিয়ে যাবে না। কেনিত এবার দীর্ঘশ্বাস ফেলল এবং মনে মনে নিজের প্রতি বিরক্ত হয়ে বলল। আজব তো, আমি কেন এর কাছে এসব জানতে চাইছি? তবে কেনিত আনায়ার দিকে খানিকটা শাসনস্বরূপ মনোভাব পোষণ করেই বলতে থাকলো। রাখ তোর বাপের কাহিনী, আগে এটা বল, খাবার খাসনি কেন? আমি কি ওসব ফেলে রাখার জন্য বানিয়েছি নাকি তোর এসব রং তামাশা দেখার জন্য? এবার কেনিতের কর্তৃত্বপরায়ণ আচরণে আনায়া অনেকটা চুপসে গিয়ে নিচের দিকে মাথা নুইয়ে ফেলল। এদিকে কেনিত এটা দেখে নিজেকে যতটা পারল শান্ত করল। অতঃপর নিজেই বাকি খাবারটুকু আনায়াকে খাইয়ে দিল। এরপর কিছু ওষুধ খাইয়ে দেওয়ার পর এখন আনায়ার হাত, গলা, মুখ সহ বিভিন্ন ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে রাগ অনেকটাই কমে গিয়েছে। অন্যদিকে বিছানার মাঝে আনায়া একদম ছোট বাচ্চার ন্যায় চুপচাপ বসে রয়েছে। তবে মাঝে মধ্যে কেনিতের হাতের ছোঁয়ায় ব্যথা অনুভব হলে কেঁপে কেঁপে উঠছে। বর্তমানে কেনিত ওর বিধ্বস্ত ঠোঁটে খুব সাবধানের সাথে আলতোভাবে মেডিসিন লাগতে ব্যস্ত। অন্যদিকে আনায়া নিস্তব্ধ হয়ে কিছু ভেবে চলেছে, আর এখন ওর চোখে খানিকটা পানিও টলমল করছে। আমার সাথে কাল এমনটা কেন করলেন? আমার অনেক কষ্ট হয়েছে। কেনিত যখন আনায়ার খুব কাছে থেকে নিজের কাজে মনোযোগী, ঠিক তখনই কেনিতের কাজে ব্যাঘাত ঘটিয়ে আয়নার ঠোঁটজোড়া নড়ে উঠল। কেনিতের মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে গেলেও আয়নার কথা শুনে নিমেষেই নিজের সব মেজাজ উড়িয়ে দিয়ে আয়নার দিকে তাকালো। আনায়া ওর দিকে একইভাবে টলমল চোখে তাকিয়ে। এদিকে কেনিত এবার
নিজের কাজের সমাপ্তি ঘটালো এবং আনায়ার মুখটা দুহাতে আলতোভাবে ধরে বলতে লাগলো, কাল যা করেছি তোর কাছে সেসবের অর্থ কি, আর আমি তোর কাছে কি? আনায়া আমতা আমতা করে বলল, পাপ। কাউকে ইচ্ছে করে কষ্ট দিলে সেটা পাপ। যারা কষ্ট দেয় তারা খারাপ লোক। আপনিও আমায় কষ্ট দিয়েছেন, আর আপনি তো আমার কেউ না। আপনি আমাকে বিয়েও করেননি। বিয়ে না করে ওসব করা অন্যায়, পাপ। আপনিও পাপী, আপনিও অনেক বাজে লোক, অনেক খারাপ আপনি। কেনিতের শান্ত চেহারাটার দিকে তাকিয়ে আনায়া সবগুলো কথা অকপটে বললেও তার চোখ হতে অনবরত পানি ঝরছে। কেনিত আনায়ার কথা শেষ হওয়া মাত্রই ওর 2 হাত ওর চোখের পানি মুছে দিয়ে স্পষ্টভাবে বলল, ডিভান নামের কাউকে চিনিস? আনায়া কেনিতের কথা শুনে ওর মুখের দিকে কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে রইল, তবে পরবর্তীতে মাথা নাড়িয়ে বলল, না। কেনিত ওর উত্তরে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, চিনবি কিভাবে? চিনবি তো সব রেহান নামের অপদার্থগুলোকে। আনায়া কিছু বলল না, বরং তার আগেই কেনিত বলতে লাগলো, তুই জানতে চাস না আমি কে? আনায়া হালকাভাবে মাথা উপর নিচ করে সম্মতি জানালো। ঠিক আছে, তবে ভালো করে বলছি, মনোযোগ দিয়ে শুনবি। এই বলেই কেনিত বলতে শুরু করলো, কাশিয়া নামক এক রাশিয়ার পরী রাশিয়ার ভার্সিটিতে পড়া অবস্থায় কেউ জানতো না যে তার আসল পরিচয় কি, কারণ সে যে একজন রাশিয়ার নামকরা মাফিয়া আর্তেমের মেয়ে, এটা যেন সকলের জন্য বিস্ফোরক স্বরূপ আতঙ্ক। এমনিতেও কাশিয়া মেয়েটা নিজের এই পারিবারিক পেশা থেকে নিজেকে সবসময় দূরে রাখতে চেয়েছে। প্রচণ্ড নাজুক আর কোমল হৃদয়ের মানুষ ছিল, যাদের হৃদয় মাফিয়াদের মতো জঘন্য অপরাধগুলোকে সহ্য করার ক্ষমতা রাখতে পারে না। তবে এই কাশিয়া নিজের জীবনকে স্বাভাবিক রাখতে আর সবার সাথে স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপনের জন্য নিজের পরিচয় শুরু থেকে সব জায়গায় গোপন রাখে। এমনকি জীবনের প্রথম প্রেম হিসেবে সে যাকে ভালোবাসে তাকেও সে কখনো নিজের আসল পরিচয় জানায়নি। শুধু ভয় ছিল একটাই, যদি তার সত্যিটা জানতে পেরে তার ভালোবাসা তাকে ছেড়ে চলে যায়। কেননা তার ভালোবাসার মানুষটা ছিল তার চেয়েও বেশি সহজ সরল আর একদম সৎ মনের মানুষ। তার মতো মানুষের সাক্ষাৎ পৃথিবীতে হয়তো খুব কম মানুষই পেয়েছে, বাংলাদেশি বলে কথা। এইটুকু বলেই কেনিত চুপচাপ মনোযোগী হয়ে থাকা আনায়ার দিকে তাকিয়ে হাসল। কেনিতের চোখে মুখে এখন অন্যরকম প্রতিচ্ছবির আবির্ভাব ঘটেছে। একদিকে হাস্যোজ্জ্বল চোখ মুখ, অন্যদিকে তাচ্ছিল্য আর কষ্ট। কেনিত পুনরায় বলতে লাগলো, তৈমুর শিকদারের একমাত্র ছেলে ভাহিদ শিকদার, যাকে খুব ছোট থাকতেই তৈমুর শিকদার দেশের বাহিরে পাঠিয়ে দেন নিজের এক পরিচিত আত্মীয়র কাছে, কারণ সেই সময় তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, যে কারণে ছেলেকে এক প্রকার দত্তক স্বরূপ তিনি বিদেশে পাঠিয়ে দেন। এরপর যখন ধীরে ধীরে তৈমুর শিকদারের ছোট্ট বিজনেসটা দাঁড়িয়ে যায়, তখন তিনি এসে ঢাকায় নিজের বিজনেস সহ বাড়ি বানিয়ে নতুন করে জীবন শুরু করে। আর তৈমুর শিকদার কিংবা তার স্ত্রীর আত্মীয় স্বজন রইলেও প্রেম করে বিয়ে করে সে এবং তার স্ত্রী দুজনেই হয়েছিল ত্যায্য, যে কারণে তাদের পরিবার বলতে তখন কেউ নেই। এরই মাঝে তার ছেলে ভাইদকে আর দেশে ফিরিয়ে আনা হয়নি। ছেলে তাদের দেশের বাইরেই বেড়ে উঠছে, কিন্তু ঢাকায় নিজেদের পরিচিত গড়ে ওঠার আগেই তারা তাদের ঘরে আরও একজন সন্তানস্বরূপ বাচ্চাকে নিয়ে আসে। নিজের ছেলের শূন্যস্থান পূরণে রেল স্টেশনে কুড়িয়ে পাওয়া সেই বাচ্চাকেই নিজের সন্তানের পরিচয়ে বড় করতে থাকেন। আর সেই ছেলেরই নাম দেয় তারেক শিকদার, যাকেই পাড়া প্রতিবেশী কিংবা এলাকা শহরের সবাই তৈমুর শিকদারের একমাত্র ছেলে হিসেবে জানতে থাকে। এদিকে বছরের পর বছর পেরিয়ে যায়। একটা সময় তৈমুর শিকদারের স্ত্রী দুনিয়া ছাড়েন, কিন্তু তখন তার নিজের ছেলে বাহিদ একদম ছোট, যে কারণে মায়ের হঠাৎ মৃত্যুতে সে দেশে আসেনি। অবশ্য সে সময় সে জানতো না যে তার আসল বাবা কোথায়। সে ছোট ছিল বিধায় এটা তাকে জানানো হয়নি। তবে পরবর্তীতে ভাইদ বড় হওয়ার পর তাকে সব সত্যি জানানো হয়। এতদিনে অবশ্য সে স্কলারশিপ পেয়ে রাশিয়ায় পড়াশোনায় ব্যস্ত। তবে সত্যি জানার পর এবং মাকে দেখতে না পারায় সে খানিকটা কষ্ট পেলেও তৈমুর শিকদারের প্রতি তার কোনো আক্ষেপ ছিল না, কারণ এবার তৈমুর শিকদার নিজেও অসুস্থ হয়ে গিয়েছিলেন, যে কারণে এবার নিজের ছেলে ভাইদকে দেখার ইচ্ছে জেগেছিল। এদিকে ভাইদও আর দেরি না করে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বাংলাদেশে পৌঁছানোর 2 দিন পেরোনোর আগেই তৈমুর শিকদারও পৃথিবী ছাড়লেন। পরিস্থিতি এমন ছিল যে সে সময়ও কেউ জানত যে তৈমুরের আসল ছেলে কিংবা আরও কোনো ছেলে রয়েছে। তারকা এতদিন সব জানত না,
ভাইত ফেরার পর তৈমুর শিকদার সব সত্য বলার পর তারেক জানতে পারে যে সে তৈমুর শিকদারের নিজের ছেলে নয়। এসব জানার পর তারেকের মাথায় কি চলতে থাকে তা জানা নেই, তবে সে অত্যন্ত কুবুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিল। এরপর সবকিছু পুনরায় স্বাভাবিক চলতে থাকে। 2 দিন দেশে থাকার পর ভাইত পুনরায় রাশিয়ায় চলে যায়। বছরের পর বছর যেতে থাকে। একটা সময় পর ভাইদের সাথে পরিচয় হয় কাসিয়ার। এরপর স্বাভাবিকভাবেই তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয়, অতঃপর ভালোবাসা। এর মাঝে কাসিয়া আর ভাইতকে নিজের পরিচয় সম্পর্কে সঠিক কিছু না জানালেও ভাইত কাসিয়াকে সব কিছুই বলেছিল। এরপর দুজনের মাঝে আরও কিছুদিন সম্পর্ক চলার পর তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু কাসিয়া যেহেতু ভিন্ন ধর্মের ছিল, তাই ভাইত এ বিষয়ে কাসিয়াকে আগেই জানিয়েছিল। কাসিয়াও আর এতে দ্বিমত করেনি। ভালোবাসার জন্য ধর্ম পরিবর্তন করে কাসিয়া থেকে হয়ে যায় কাসফিয়া। এরপর দুজন মিলে বিয়েও করে নেয়। আর বিয়ের পরে গিয়ে কাসিয়া অর্থাৎ কাসফিয়া নিজের স্বামী ভাইকে নিজের আসল পরিচয় জানায় এবং ভাইতকে নিজের পরিবারের সাথে দেখা করাতে চায়। কাসফিয়ার সকল সত্য জানার পর ভাইত দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কিন্তু সে আর কখনোই কাসফিয়াকে ছাড়তে পারবে না। ভালোবাসার চেয়ে একটু বেশি মায়ায় জড়িয়ে গিয়েছিল। এমনিতেও ভাইদের তখন পরিবার বলতে বাংলাদেশের ভাইস্বরূপ তারেক আর অন্যদিকে শুধু কাসফিয়া। পরবর্তীতে ভাইত নিজেকে বুঝিয়ে সব কিছুতে মানিয়ে নেয়। এদিকে কাসফিয়াও নিজের পরিবারকে সব কিছু জানায়। কাসফিয়ার পরিবারও আর তখন কোনো দ্বিমত পোষণ না করে সুন্দরভাবে সব মেনে নেয়, কারণ তারা ভাইদের সম্পর্কে সব খোঁজখবর আগেই নিয়ে ফেলেছিল। একজন মাফিয়ার মেয়ে হয়ে যে ছেলের জন্য ধর্ম পর্যন্ত ছাড়ল, তারা সেই ছেলের সঠিক খোঁজখবর না নিয়েই তাদের মেয়ে দিয়ে দেবে? এটা তো অসম্ভব। নিতান্তই ভাইত ভালো ছিল বিধায় নিজের জীবন না হারিয়ে কাসফিয়াকে পেয়েছিল, যে কারণে কাসফিয়ার পরিবারের ভাইতকে মেনে নিতে কোনো আপত্তি ছিল না। এরপর রাশিয়াতে তাদের স্বাভাবিক জীবনযাপন চলতে থাকে। কাসফিয়া চাইলেই ভাইতকে নিয়ে নিজের পরিবারের সাথে গিয়ে থাকতে পারত, কিন্তু তারা এমনটা করেনি। আলাদাভাবে সাধারণ মানুষের মতোই ছোটোখাটো বাড়িতেই তারা নিজেদের নতুন সংসার সাজিয়ে নেয়। তবে মাঝে মধ্যে সময় সুযোগ হলেও দুজনে মিলে কাশিয়াদের বাড়িতে গিয়ে থাকতো। এরপর আর কি, বছর ঘুরতে না ঘুরতে তাদের ছোট্ট সংসারে আরও এক নতুন সদস্যের আগমন হয়। কাসফিয়া আর ভাইদের একমাত্র ছেলে, যার নামই হলো ভিভান শিকদার। ভিভান ছেলেটাও তার বাবা মায়ের মতোই ছিল, বরং তাদের চেয়েও খুব সহজ সরল বোকাশোকা টাইপের আর অনেকটা ভীতু। যখন ভিভান কিছুটা বড় হলো, বেশি না 6 কিংবা 7 বছর, ঠিক তখন প্রথমবারের মতো সে বাংলাদেশে এলো। সঙ্গে শিকদার বাড়িতেও প্রথমবারের মতো ভিভান আর তার মা কাসফিয়ার প্রথম আগমন। এতদিনে ভিভানের বেশভূষা হয়েছে আরেকটু পরিবর্তন। বোকাদের মতো চোখে কালো রঙের মোটা ফ্রেমের বড় গোল চশমা, ঢিলাঢালা জামা কাপড়, সব মিলিয়ে দেখতে একদম গাধার মতো। দেশে যাওয়ার পর পাড়া প্রতিবেশীদের কেউ জানে না শিকদার বাড়িতে কি হচ্ছে। শুধু চারপাশে শোরগোল পড়ে গেল এই নিয়ে যে শিকদার বাড়িতে এক নতুন বাংলাদেশের সাথে নতুন বিদেশির অতিথি এসেছে। বাড়ি থেকে বের হলেই শোরগোল পড়ে যেত। বিভার নামের ছেলেটাকে কেউ একা পেলেই কখনো ফর্সা নাক গালটা টেনে লাল বানিয়ে দিত, কখনো আবার গোল গোল চশমা টানিয়ে টানাটানি। বিভানও তখন একটা গাধা ছিল। এই নিয়ে সবার মধ্যেই ভয় করে কেঁদে ফেলত। কেনিত আনায়ার দিকে তাকিয়ে মুচকি আসলো। কেনিতকে দেখে মনে হচ্ছে এসব যেন তার চোখে ভাসছে, চোখ মুখের এক অদ্ভুত জৌলুস। অন্যদিকে পুরো গল্পের মাঝে আনায়া নিজের বাবার গল্পটুকু শুনে বিস্মিত। কেনিত ঠিক কি বলতে চাইছে সে আগ্রহে বসে রয়েছে সে। তারেক শিকদার তখন নিজেও বিয়ে করে নিয়েছে একজন পরিবারহীন সহজ সরল মেয়েকে। তারেক শিকদারকে বোকাশোকা ছেলে বিভানের প্রথম থেকে তেমন একটা ভালো লাগতো না, তবে তার স্ত্রী অনুকে বিভানের বেশ পছন্দ হয়েছিল। সত্যিই তিনি অনেক বেশি ভালো ছিল। বিভানকে একদম নিজের ছেলের মতোই ভালোবাসত। সঙ্গে বিভানের বাবা মাকেও অনেক বেশি শ্রদ্ধা করত। আর সেই সময় তারেকের স্ত্রী অনু ছিল অন্তঃসত্ত্বা এবং বিভানরা বাংলাদেশ থাকতেই তাদের প্রথম সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান হয় তাদের। দেখতে অনেক সুন্দর ছিল, একদম পুতুলের মতো। বিভানেরও বেশ পছন্দ হয়েছিল ওকে। প্রথমবার দেখে মনে হচ্ছিল একদম তারার মতো জলজল করছে। এরপর যখন ওর নাম ঠিক করার পালা হলো, তখন সবাই ওর নাম দিল আনায়া শিকদার। কিন্তু ভিভান ওর জন্য আরও একটা নাম ঠিক করলো। আনায়া যখন হয়েছিল তখন রাতের বেলা, আর আকাশে ছিল সেদিন অনেক তারার মেলা। ভিভানও আর দেরি না করে মেয়েটার নাম রেখে দেয় তারা।
এরপর আর বেশি দিন সেখানে বিমানরা থাকেনি। অল্প দিনের মাঝেই আবার তারা রাশিয়ায় ফিরে যায়। এরপর তারা আবারও বাংলাদেশে ফিরে আসে, তবে এবার একটু বেশি দিনের ছুটি নেয়। এর মাঝে কেটে গিয়েছে আরও 2.5-3 বছর। সেই আগের মতো রয়ে গিয়েছে গাধা বিমানটা, কিন্তু বিমান শিকদার বাড়িতে গিয়ে দেখে ভিন্ন কাহিনী। তারা ততদিনে হেঁটে লাফিয়ে বেড়ায়, কথাও বলে পটর পটর করে। এত বেশি চঞ্চল তারাকে বিভানের ঠিক পছন্দ হলো না। সে হয়তো তার মতোই গাদিস্বরূপ কাউকে চাইছিল, কিন্তু তার পছন্দ হওয়া কিংবা না হওয়াতে তেমন লাভ হলো না। দুদিন যেতে না যেতেই তারার অত্যাচারে বিভান অতিষ্ঠ হয়ে পড়ল। সারাক্ষণ তারা চুইংগামের মতো বিভানের পেছনে লেগে রইল। একটা সময় গিয়ে বিভান এসব মানিয়ে নিল। ওরও তারার অদ্ভুত কর্মকাণ্ড ভালোই লাগতো। এত ছোট বড় থাকার পরও ওদের ভালোই অদ্ভুত একটা বন্ধুত্ব জমে উঠল। তবে এরই মাঝে তারেক শিকদার করে ফেলেছিল নতুন পরিকল্পনা। সে গিয়ে বিভানের বাবা মায়ের কাছে এক অদ্ভুত প্রস্তাব রাখে। অত ছোট তারা আর বিভানের নাকি বিয়ে দেবে, আর এতে তার উদ্দেশ্যই হলো যেন তাদের মধ্যে আজীবন আত্মীয়তার সম্পর্ক থেকে যায়। তার এই প্রস্তাবে বিভানের বাবা মা দুজনে যথেষ্ট অবাক হয়। তবে তারেকের সহজ সরল কথায় একটা সময় দুজনেই গলে যায়। তারেকের কথাই ছিল তারা আর বিভানে শুধু একটা ধর্মীয়ভাবে বিয়ে করিয়ে রাখবে, আর ওরা যখন বড় হবে তখন ওদের আবার নতুন করে বিয়ে দেওয়া হবে। তার এই প্রস্তাবের পেছনে যে মূল উদ্দেশ্য কী ছিল তা হয়তো সহজ সরল কাশফিয়া আর ভাহিদ কখনোই বুঝতে পারেনি। আর যখন বুঝেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তারেকের একটা মাত্রই উদ্দেশ্য ছিল, তা হলো শিকদার বাড়ি আর কিছু সম্পত্তি। যখন থেকে সে জেনেছিল সে শিকদার বাড়ির ছেলে নয়, তখন থেকে তার মাথা প্যাঁচ লাগতে শুরু করে। কি করবে না করবে কিছুই হয়তো বুঝতে পারেনি। একটা সময় নিজেকে স্বাভাবিক করে নিল যখন দেখলো ভাই তার ছেলে স্ত্রী নিয়ে দেশে আসছে। অন্যদিকে তার নিজের ঘরে এখন বউ মেয়ে। তখন সে পুরো উন্মাদ। তার ধারণা ছিল শিকদারের সব সম্পত্তি ভাই পাবে, আর সে কানাকড়ি না পেয়ে পথের ফকির। গাধাটা হয়তো কল্পনাও করেনি যে শিকদারের ওই সামান্য সম্পত্তি কাশফিয়ার পরিবারের সম্পত্তির ধারে কাছেও ঘেঁষে না। অথচ উন্মাদের মতো সে কি করলো? শয়তান একটা, পিশাচ একটা। এটুকু বলেই কেনিত রাগে ফুঁসে উঠল। আনায়া বিস্মিত, চরম বিস্মিত সে। কেনিত এসব কি বলছে? তা যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। তার কিনা আগেই কারোর সাথে বিয়ে হয়ে গিয়েছে। শয়তানটা তারা আর ডিভানের বিয়েটা দিয়েছিলই মূলত শিকদারের সম্পত্তি নিজের আয়ত্তে রাখার জন্য। যেহেতু ভাইদের পর সব সম্পত্তি ডিভানের হবে, তাই নিজের মেয়েকে কাজে লাগিয়ে তার এই পরিকল্পনা। তবে এতে তো আর সরাসরি সে সম্পত্তি পাচ্ছে না। মুহূর্তে সে আবার অস্থির হয়ে উঠল। গোপনে নিজের মেয়ে আর ডিভানকে বিয়ে দেওয়ার পর সে নতুন পরিকল্পনা কষতে লাগলো। মূলত তারেকের মাথায় সমস্যা ছিল। ও একটা শয়তানের পাশাপাশি একটা পাগল ছিল, যে কারণে এবার তার পরিকল্পনাও হলো চরম জঘন্য। তারেক সরাসরি বিভানের বাবা মায়ের সাথে সম্পত্তি নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই এক প্রকার ঝামেলা করলো। সম্পত্তির জন্য উন্মাদ হয়ে সে তাদের সাথে অসভ্যের মতো বিহেভ করলো। এক প্রকার শাসিয়ে তাদের বলল যেন সব সম্পত্তি তারেকের নামে দিয়ে দেওয়া হয়। এতে ভাইদ অবাক হলেও তারেকের বিহেভিয়ারের পর সে নিজেও মাথা গরম করে রাগারাগি করল। এরপর এক প্রকার রাগারাগি করে সিদ্ধান্ত নিল যে ভিভানটা আবার রাশিয়ায় ফিরে যাবে। রাশিয়ায় ফিরে যাওয়ার খবর পেয়ে তারেক আরও উন্মাদ হলো। ভাবতে লাগলো, একে তো সম্পত্তি পাবে না, আর এখন এই রাগারাগিতে যদি মেয়ের বিয়েটাও আর কাজে না লাগে তো সে সব দিক থেকে এখন সব হারাবে। যে কারণে রাশিয়ায় ফেরা 2 দিন আগে সেই কাল রাত্রির আগমন। গভীর শীতের রাত। সে তারেকের সাথে আর ভাইদের কোনো কথাবার্তা নেই। তারেকরা নিচে আর ভাইদরা ওপরে ঘুমিয়ে পড়েছে। তবে নিচে তলে আলাদা করে রুমের ভেতরে তারার মা তারা আর ভিভানও শুয়েছে। তারা ঘুমিয়ে গেলেও তারার মা ভিভানকে এখনও গল্প শুনিয়ে যাচ্ছে। ভিভানের ঘুম আসছে না, আবারও ফিরে যেতে হবে বিধায় মন খারাপ। তবে সে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে তারার মায়ের দিকে। অন্যান্য দিনে চেয়ে তাকে অদ্ভুত লাগছিল। চোখজোড়া লাল লাল, যেন ভেতরে অনেক কষ্ট, কিন্তু কাঁদতে পারছে না। ভিভান এই বিষয়ে জিজ্ঞেস করেছিল, তবে সে বিষয়টি এড়িয়ে যায় এবং তাকে এটা বলে সে যেন ভুলেও ঘর থেকে বাইরে না বেরোয়। সে সময় অবশ্য তিনি আবারও অন্তঃসত্ত্বা অবস্থায় ছিলেন, যে কারণে কিছুটা অসুস্থ আর দুর্বলও মনে হলো। গল্প শোনানোর একটা পর্যায়ে গিয়ে তারার মাও ঘুমিয়ে যায়। এদিকে ভিয়াদের চোখে ঘুম নেই। তার আর একা একা ভালো লাগছে না।
কিছুক্ষণের মধ্যেই ভিভানের ছটফটানি শুরু হয়ে যায়। হঠাৎ বাবা মায়ের সাথে একবার দেখা করে আসার ইচ্ছে জাগে। সে তার ইচ্ছে মতো চুপ করে ধীরে ধীরে দোতলায় পৌঁছে যায়। এরপর জীবনের সবচেয়ে কুলসিত অধ্যায়টাকে তার নিজ চোখে দেখতে হয়েছিল। নিজ চোখে তারেকের হাতের কাশফিয়া আর ভাইদের ভয়ঙ্কর মৃত্যু। মূলত ঘুমানোর আগে তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। আর তারা আধ ঘুমে থাকতেই তারেক সুন্দর করে তাদের রুমে গিয়ে প্রপার্টির পেপারে ভাইদকে দিয়ে সাইন করিয়ে নিতে চায়। ভাইদকে দিয়ে ঘুমের ঘোরে কি করানো ছিল তা প্রথমে ঠিকঠাক বুঝে উঠতে না পারলেও তার হুঁশ হতেই তাকে সে রাগারাগি করতে গেলেই তারেক তড়িৎ ভাইদকে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলে। এরপর সে কাশফিয়াকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, যে কারণে সে কাশফিয়াকে ঘুমের মাঝেই গলা চেপে ধরে। কাশফিয়া ছটফট করে বাঁচার জন্য সর্বোচ্চ, কিন্তু তারেক ছাড়ে না। একটা সময় তারেক কাশফিয়াকেও শেষ করে ফেলে। করিডরের জানালার ফাঁক দিয়ে দাঁড়িয়ে থাকা গাধা ডিভান এসব শুধু দেখেই যায়। শালা গাধাটা এতই গাধা ছিল যে অত বড় বদল হওয়ার পরও ও কিচ্ছু করেনি, উল্টো মৃগী রোগীর মতো কেঁপেছে। শুধু এইটুকুই নয়, তারেক কাশফিয়ার মেরে ফেলার পর তার প্রাণহীন দেহটাকেও ছেড়ে দেয়নি। রাশিয়ান পরি বলে কথা, অমন রূপের সচরাচর দেখা কোথায় মেলে? তারেকও লোভ সামলাতে পারেনি। শয়তানটার আগে থেকেই সমস্যা ছিল। কুত্তাটা শেষ পর্যন্ত কাশফিয়ার মৃতদেহকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। আর এসব কিছু গাধাটা নিজ চোখে তাকিয়ে দেখেছে, অথচ কিচ্ছু করেনি। ইচ্ছে তো করছে গিয়ে গাধাটারে গিয়ে দুইটা দিয়ে আসি। এরপর যখন তারেকের লাশ গায়েবের পালা, শান্তত মাথায় নতুন পরিকল্পনা কার্যক্রম করতে লাগলো। বড় বড় ধারালো অস্ত্র নিয়ে এসে প্রথমে ভাইদের মাথাটা ঘাড় থেকে এক কোপে বিচ্ছিন্ন করলো। এরপর সে মাথাটাকে নিজের পা দিয়ে নাড়াচাড়া করে অদ্ভুতভাবে পৈশাচিক হাসিতে হাসতে লাগলো। এরপর একইভাবে কাশফিয়ার সাথেও একই কাজ করতে ধরল। কাশফিয়ার নগ্ন বিধ্বস্ত বুকে পা দিয়ে চেপে নিমেষেই ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল। এর চেয়ে বেশি কিছু দেখার ক্ষমতা আর বিভানের হয়নি। গাধাটা কিছু করতে না পেরে কাঁপতে কাঁপতে নিচে চলে আসে। এসবকে বিস্ময়ে বাকরুদ্ধতা নাকি গাধামি বলে বলে তা জানা নেই, কিন্তু গাধাটা কিছু একটা তো করতে পারত। নিজের বাপ মাকে কেউ চোখের সামনে শেষ করে ফেলল, আর গাধাটা কিনা কিছুই করতে পারেনি। এই আফসোস কোনোদিনও শেষ হবার নয়। এবার কেনিতের চোখে স্পষ্ট জল টলমল করছে, মুখে ঝুলছে তাচ্ছিলের হাসি। হাসির গভীরতা যেন অনেক বেশি, সঙ্গে কেনিতের মতো লোকের চোখে পানি, তাও যেন এক দুষ্প্রাপ্য বিষয়। এদিকে আয়ানাও শব্দহীন কেঁদে চলেছে। কেন কাঁদছে জানা নেই, কিন্তু কেনিত কথা থামাতেই আয়ানা ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, মিথ্যে বলছেন আপনি, আপনি বানিয়ে বলছেন এসব। আমার বাবা এসব করেনি। আর কে এই ভিভান? চিনি না আমি এদের। আমার কারোর সাথে বিয়ে হয়নি। সব মিথ্যে এগুলো। কেনিত মুহূর্তেই আনায়ার দিকে ফুঁসে উঠল, চোখ লাল হয়ে গিয়েছে। এক হাতে আনায়ার গাল চেপে ধরে বলতে লাগলো, এখনও বাপের হয়ে সাই দিয়ে গান করছিস, বলছিস ওই কুত্তাটা ভালো, ওর কোনো দোষ নেই? তাহলে শোন, ও এতটাই জানোয়ার যে নিজের সন্তানকেও পর্যন্ত ও মেরে ফেলেছে। আর বলছিস ডিভানকে, তাকে তুই চিনিস না? আর আমি কেন এদের গল্প শোনাচ্ছি, তাই তো? তুই একটা কথা জানার জন্য উঠে পড়ে লেগেছিলি। আমি কে, আমার সাথে তোর কিংবা তোর বাপের সম্পর্ক কি? আনায়া কিছু বলল না, বরং সে এখনও কেনিতের দিকে ভীতু চোখে তাকিয়ে। এদিকে কেনিত আনায়ার দিকে তাকিয়ে তাচ্ছিলের সাথে হাসলো এবং আনায়ার গাল ছেড়ে দিল। আচ্ছা, তুই এটা বলতে পারিস কি আমাকে যে পুরো দুনিয়া ভিকে নামে চিনে, এই ভিয়ের অর্থ কি? কেতে তো কেনিত, কিন্তু ভিতে শুধুই কি রক্তপিপাসু ভ্যাম্পায়ার নাকি অন্য কিছু? এবারও আনায়া কোনো জবাব নেই। তবে আনায়া হয়তো এবার কিছুটা হলেও হিসেব মেলাতে পারছে। তবে সে কিছু বলার আগেই কেনিত ওর ভাবগতিকে পুনরায় হাসলো। থাক, আমি বলছি। তোর ছোট্টবেলার এবং সারা জীবনের একমাত্র বিয়ে করা বর আমি। ডিভান নামে সেই গাধাটার কেউ নয়, বরং আমি ডিভান শিকদার কেনিত। কেনিতের কথায় আনায়া চরম বিস্মিত। এসব কি আদৌ সত্যি, নাকি সে কল্পনা করছে? কেনিত কি বলছে কিংবা তার সাথে আদতে কি হচ্ছে
আনায়ার মাথায় এখন এসব গোলমাল পাকিয়ে নিচ্ছে। এরই মাঝে কেনিত আনায়ার দিকে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর অদ্ভুতভাবে হাসল। অতঃপর নিজের হাতের কালো রঙের মোটা সুতোর মতো ব্রেসলেটটাকে খুলতে লাগলো।